আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এপিসোড শুরু করবার আগে আমরা শ্রদ্ধা জানাতে চাই সেসব শহীদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ অর্জিত হলো। তাদের এই ঋণ বাঙালি কখনোই ভুলবে না। আর যদি বাঙালি তাদের এই ত্যাগ তিতিক্ষা ভুলে যায়, তাহলে আসলে আমাদের থেকে বড় বেঈমান জাতি কোথাও থাকবে না। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো, সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আফজাল ভাই। আফজাল ভাই যশোর থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। এই ঘটনাটি ঘটে তার এক খালাতো ভাইয়ের সাথে। আমরা তার খালাতো ভাইয়ের নামটি উল্লেখ করব না, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আফজাল ভাইয়ের খালাতো ভাইয়ের নাম আমরা ধরে নেই রনি। রনি তখন নতুন বিয়ে করেছেন। বিয়ে করবার পর তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি। তিনি অফিস থেকে কয়েকদিনের ছুটি নেন। ছুটি নিয়ে তিনি দেশের বাইরে কোনো একটি জায়গায় ঘুরতে যান। তো তিনি যখন সেই দেশে গিয়ে পৌঁছাবার পর যখন তিনি হোটেল খুঁজছিলেন, তিনি দেশ থেকে হোটেল রিজার্ভ করে যেতে পারেননি। তিনি যখন গিয়ে হোটেলের ব্যবস্থা করবার জন্য হন্তদন্ত হয়ে ঘুরছিলেন, তখন আসলে কোথাও তিনি কোনো হোটেলের রুম পাচ্ছিলেন না। আসলে ওই সময়টা ছিল পিক সিজন, সবাই ওই দেশে ঘুরতে যায়। কোন দেশটা আমরা সেটাও বলছি না। তো তিনি অনেক চেষ্টা করবার পর যখন তিনি হাল ছেড়ে দিলেন যে কোথাও না কোথাও ব্যবস্থা হচ্ছে, তখন তিনি তার এক রিলেটিভের মাধ্যমে সেই দেশেরই একটু গ্রামের দিকে একটা ডাক বাংলো ছিল, সেই ডাক বাংলোতে তিনি থাকার ব্যবস্থা করেন, অর্থাৎ তাদের থাকার ব্যবস্থা হয়। তিনি খুবই আনন্দিত ছিলেন যে যাক, শেষ পর্যন্ত অন্তত থাকার ব্যবস্থা হলো। কারণ একটা নতুন দেশে গিয়ে যদি থাকারই কোনো ব্যবস্থা না হয়, তাহলে এর থেকে বড় বিপদ আর কিছুই হতে পারে না। রনি ভাই তার স্ত্রীকে নিয়ে চলে যান সেই ডাক বাংলোতে। তিনি যখন সেই ডাক বাংলোর সামনে গিয়ে দাঁড়ান, ডাক বাংলোটি দেখে তার নিজেরই খুব ভয় লেগেছিল, এবং তার স্ত্রীও কেমন জানি একটু উম বিচলিত হয়েছিলেন তার আসলে ডাক বাংলোটার অবস্থাটা দেখে। কারণ বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে এই ডাক বাংলোর বয়স মিনিমাম 150 থেকে 200 বছর, এবং চারপাশে কেমন জানি জঙ্গলের মতো হয়ে আছে। রনি ভাই তার স্ত্রীকে নিয়ে যখন ডাক বাংলোর দরজা খুলে ভেতরে ঢোকেন, ঢোকার পর তিনি কাউকে খুঁজে পাচ্ছিলেন না যে যার সাথে তিনি কথা বলবেন, যে তিনি এখানে থাকার ব্যবস্থা তার হয়েছে, তিনি এখানে থাকতে এসেছেন। রনি ভাই এদিক ওদিক বেশ কিছুক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করেন, কিন্তু কাউকে তিনি দেখছেন না। এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে নিয়ে ডাক বাংলোর গেটে গিয়ে দাঁড়ান। গেটে দাঁড়াবার পর তিনি দেখতে পান ডাক বাংলোর গেটের অর্থাৎ দরজা যেটা সেটা খোলা। তিনি দরজায় নক করেন। দরজায় নক করবার পর ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসে, এবং সে বৃদ্ধ মহিলা তাদেরকে ভাঙা ভাঙা ইংরেজিতে যেটা বলে সেটা হচ্ছে তিনি জানেন যে তারা আজকে থাকতে আসবে, তাদের জন্য রুম তৈরি করা আছে। রনি ভাই আর বেশি কিছু কথা বললেন না, কারণ তিনি তার স্ত্রী দুইজনই খুব টায়ার্ড। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে তার জন্য নির্দিষ্ট যে রুমটা, যে ডাক বাংলো যে রুমটা তাদের জন্য দেওয়া হয়েছিল, সেই রুমে যান। এটা বলে রাখা ভালো, ডাক বাংলোটা বাইরে থেকে দেখতে যতটা পুরনো এবং জরাজীর্ণ মনে হয়, ভেতরটা মোটামুটি ভালোই। অর্থাৎ বোঝা যায় যে ভেতরের কাজ করা হয়েছে, নতুন ভাবে অনেক কিছুই ফিটিং করা হয়েছে। রনি ভাই যখন তার স্ত্রীকে নিয়ে সেই ডাক বাংলোর রুমে ঢোকেন, ঢোকার পর তিনি দেখেন রুমটা ভালোই বড় রুম, এবং আশেপাশের যেসব আসবাবপত্র আছে সেগুলো মোটামুটি নতুন। যাই হোক, তার থাকার তো অন্তত ব্যবস্থা হলো। এই কথা চিন্তা করে রনি ভাইয়ের স্ত্রী তারা হাফ ছেড়ে বাঁচেন। তারা খুশি হন যে না যাক, শেষ পর্যন্ত এই দেশে এসে থাকার একটা ব্যবস্থা হলো। তো সেদিনের মতো তিনি ফ্রেশ ট্রেশ হওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান সেই শহরের উদ্দেশ্যে, যে শহরকে আসলে তারা কেন্দ্র করে এখানে বেড়াতে এসেছেন। সেই শহরে আসার পর তারা নাস্তা করার পর ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গা দেখেন। এরপর রাত
10টা কি 10:30টার দিকে তারা ব্যাক করেন তাদের সেই বাংলোর দিকে। তারা যখন সেই বাংলোর রাস্তাটা ধরে আসছিলেন, তখন তারা বুঝতে পারেন এই জায়গাটা আসলে অন্যান্য জায়গার তুলনায় একটু হয়তো নীরব বা একটু গ্রাম অঞ্চলের দিকে। ব্যাপারটা তারা ওরকম আর মাথা খাওয়াননি ব্যাপারটা নিয়ে। তারা ডাক বাংলোর গেটে আসেন, যথারীতি ডাক বাংলোর গেটে কেউ নেই। তারা ভিতরে যান, ভিতরে যাওয়ার পর দরজা খুলে যখন ভেতরে ঢোকেন, তারা দেখতে পান সেই মহিলা আরেকটা জায়গা থেকে হেঁটে হেঁটে আসছে এবং তিনি তাদের বলছেন যে এত রাত করে ফিরবেন না, মোটামুটি 8টা 8:30টার দিকে ফেরার চেষ্টা করবেন, কারণ জায়গাটা ভালো না। তো এই কথা শোনার পর রনি ভাইয়ের স্ত্রী একটু আতঙ্কিত হয়ে পড়েন যে জায়গাটা ভালো না, আর আমরা এখানে একা থাকতে আসছি, আশেপাশে কেউ নাই। তো রনি ভাই যখন এই কথাটা শোনার পর সেই মহিলাকে জিজ্ঞেস করেন কি সমস্যা, ডাকাতি টাকাতি চুরি ছিনতাই হয়, সেই মহিলা একটু অবাক ভাবে রনি ভাইয়ের দিকে তাকিয়ে ছিলেন। ভাবটা এরকমের যে তিনি তার কথা বুঝতে পারছেন না। রনি ভাই যখন আবার সেই মহিলাকে জিজ্ঞেস করেন যে আপনি বললেন যে ভয়ের ব্যাপার আছে, কি ধরনের সমস্যা আমাদের বলুন যাতে আমরা অ্যালার্ট থাকতে পারি। তখন সেই মহিলা বলে, না কিছু না, একটু রাতের বেলা ঘর থেকে বের না হওয়াই ভালো। অনেক জন্তু জানোয়ার রাস্তায় ঘোরাফেরা করে, দেখতেই পারতেছেন জায়গাটা পুরনো বা ওরকম পরিষ্কার টরিষ্কার করা হয় না। তো এই কথা শোনার পর রনি ভাই তার স্ত্রীকে আশ্বস্ত করেন যে না, এটা টেনশন করার কিছু নেই। তারা তাদের রুমে চলে যান। তারা রাতের খাবার খেয়ে এসেছিলেন। রুমে আসার পর রনি ভাই কিছু বই নিয়ে এসেছিলেন, সেই বই পড়তে বসেন। তার স্ত্রী নিজের মতোই কিছু কাজ টাজ করছিল। এরপর রনি ভাইয়ের স্ত্রী ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পরই রনি ভাই শুনতে পান তার স্ত্রী ওয়াশরুম থেকে চিৎকার করছে। রনি ভাইয়ের হঠাৎই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ চিৎকারটা ছিল খুবই আতঙ্কিত ধরনের, অর্থাৎ খুবই আতঙ্কিত হয়ে যদি কেউ চিৎকার করে ঠিক ওরকমের ভাবে। তিনি খুব দ্রুত বাথরুমের দরজার সামনে আসেন এবং ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে তার স্ত্রী বাথরুমের দরজা খোলেন। খোলার পর তার স্ত্রীর দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন যে তার স্ত্রীর চেহারার রং পাল্টে গেছে, তাকে ফ্যাকাশে লাগছে। তিনি তার স্ত্রীকে ধরে যখন বিছানায় এসে বসালেন, ধরে নিয়ে এসে বসালেন এবং জিজ্ঞেস করলেন যে আসলে কি সমস্যা, কি দেখে ভয় পেলা। তখন তার স্ত্রী বলল যে সে আসলে কিছুই দেখেনি, কিন্তু তার মনে হয়েছে তাকে কেউ স্পর্শ করেছে। এটা প্রথমবার যখন তার সাথে ঘটে, অর্থাৎ তিনি শাওয়ার নিচ্ছিলেন, ঠিক সে সময় মনে হলো কেউ তার ঘাড়ে একটা হাত রাখে। হাতটা খুব গরম এবং হাতের যে 5টা আঙ্গুলের স্পর্শ তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন। প্রথমবার যখন এই ব্যাপারটা ঘটে, ব্যাপারটা তিনি তার নিজের মনের ভুল হিসাবে ধরে নেন। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বার যখন একই ঘটনা বারবার ঘটে, তখন তিনি আতঙ্কিত হয়ে যান এবং তিনি চিৎকার শুরু করেন। তো এই কথা শোনার পর রনি ভাই বলতেছেন তার স্ত্রীকে যে ভয় পাওয়ার কিছু নেই, ব্যাপারটা তোমার জাস্ট মন গড়া, আর কিছুই না। নতুন একটা জায়গায় আসছো, নতুন পরিবেশ, একটু ভয় ভয় লাগতেছে, এই কারণে হয়তো তোমার এই ধরনের সমস্যা হচ্ছে। তো এটা বলার পর রনি ভাইয়ের স্ত্রী একটু আশ্বস্ত হন। এরপর রনি ভাইয়ের স্ত্রী রাতের বেলা ঘুমিয়ে পড়েন। রাত 2টা 2:30 ঠিক এরকম একটা সময়, সে সময় রনি ভাই একটা অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন। শব্দটা হচ্ছে কেউ যদি একটা পেরেক দিয়ে দেয়ালে মানে বাড়ি দেওয়ার চেষ্টা করে, বা একটা পেরেক যদি কেউ দেয়ালে ঢোকাবার চেষ্টা করে হাতুড়ি দিয়ে মেরে মেরে। তো এত রাতের বেলা কে এই কাজ করবে? তো তিনি কতক্ষণ চুপচাপ শুয়েছিলেন। এক পর্যায়ে তিনি যখন দেখছেন যে শব্দটা ক্রমাগত হয়েই যাচ্ছে, পেরেক ঠোকার শব্দ হয়েই যাচ্ছে, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বিছানা থেকে নামেন। বিছানা থেকে নেমে যখন তিনি তার রুমের দরজাটা খুলে সামনে বেরিয়ে আসেন এবং খোঁজার চেষ্টা করেন যে আসলে কোথায় শব্দটা হচ্ছে। এটা বলে রাখা ভালো, তিনি তার রুম থেকে বের হলেই একটা হল রুম, এবং তিনি ঢোকার পর দেখেন যে হল রুমে একটা কম পাওয়ারের বাল্ব চলছে। তাতে হল রুমের বেশিরভাগই অন্ধকার হয়ে আছে, জাস্ট কিছুটা জায়গা আলোকিত। তিনি যখন হল রুমে বের হয়ে আসলেন, তখন তিনি আর এই ধরনের কোনো শব্দ শুনতে পাচ্ছেন না।
তিনি অবাক হয়ে গেলেন যে কি রে, এতক্ষণ যাবৎ শব্দ হলো, আমি বের হলাম, বের হওয়ার সাথে সাথে শব্দ বন্ধ। তিনি উল্টা ঘুরে যখন রুমের দিকে ঢুকবেন, রুমে যাবেন, ঠিক তখন তার মনে হলো চোখের পলকে তিনি কিছু একটা দেখলেন। তিনি আবার ঘুরে এসে হল রুমের দিকে তাকালেন। হল রুমের দিকে তাকাবার পর তিনি কিছুই দেখছেন না, সব ঠিক আছে, ওকে। কিন্তু তিনি যখন প্রথমবার রুমের দিকে যাচ্ছিলেন, ঠিক তখন তার কাছে মনে হলো সেই অন্ধকার যে জায়গাটা হল রুমের, সেখানে কেউ একজন বসেছিল। ঠিক তিনি যখন ঘুরলেন, ঘোরার সাথে সাথে তিনি সেই যে জিনিসটা বসেছিল সেটা উঠে দাঁড়ালো। সেটা অবশ্যই একটা মানুষ। সেটা দাঁড়ালো এবং সে অন্ধকারের মধ্যে দিয়ে চলে গেল। এতটুকু তার মনে হলো। তো তিনি এই ব্যাপারটাও তার মনের ভুল মনে করলেন, কারণ তিনি জাস্ট ঘুম থেকে উঠে আসছেন, হয়তো আলো অন্ধকারের কোনো কারসাজি হতে পারে এটা। তো এটা চিন্তা করে তিনি তার রুমে গিয়ে শুয়ে পড়েন এবং শোয়ার পর তিনি বুঝতে পারছেন তার স্ত্রী কাঁপছেন, ক্রমাগত কাঁপছেন। তিনি তার স্ত্রীর শরীর স্পর্শ করলেন। শরীর স্পর্শ করার পর তিনি দেখেন যে না, জ্বর নেই, কিন্তু তার স্ত্রী খুব কোনো একটা কারণে খুব কাঁপছে। তিনি তার স্ত্রীকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে ওঠাবার পর তাকে যখন জিজ্ঞেস করলেন তোমার শরীর খারাপ, তার স্ত্রী বলল যে না। তখন তিনি বললেন তুমি এভাবে কাঁপছো কেন? তার স্ত্রী তাকে বলে যে না, আমার তো এরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু রনি ভাই শিওর যে তার স্ত্রী তার পাশে শুয়ে এতক্ষণ অনেকটা জ্বরে, আহ, খুব জ্বরে পড়লে মানুষজন যেভাবে কাঁপে ঠিক সেরকম ভাবে শেক করছিলেন। যাই হোক, রনি ভাই আর ব্যাপারটা নিয়ে তার স্ত্রীর সাথে আর কোনো কথা বললেন না। পরদিন সকালবেলা তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। সেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, তাদের সেই ডাক বাংলো থেকে বের হয়ে শহরে গিয়েই খাবার দাবারের ব্যবস্থা করতে হতো। তাই তারা সকালবেলায় বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর তারা আহ, সেই শহরে আসলেন, নাস্তা রাস্তা করলেন। এরপর তাদের যেসব নির্দিষ্ট জায়গা ছিল ঘোরার, সেসব জায়গায় ঘুরতে চলে গেলেন। এরপর বিকেল 6টা-7টার দিকে তারা আবার ব্যাক করেন ডাক বাংলোর দিকে। ডাক বাংলোতে চলে আসেন। চলে আসার পর আজকে তিনি সেই মহিলাটাকে কোথাও খুঁজে পেলেন না। তিনি একটা জিনিস বুঝতে পারছেন না, সেটা হচ্ছে এত বড় একটা স্থাপনা, সে স্থাপনা রক্ষণাবেক্ষণ করার জন্য একজন বৃদ্ধ মহিলা আছেন এবং আর কেউ নেই। ব্যাপারটা একটু অন্যরকম। যাই হোক, তিনি সে রুমে যান। তার রুমে ঢোকেন। ঢোকার পর তিনি ওয়াশরুমে ঢুকবেন। তিনি যখন ওয়াশরুমের দরজা খুললেন, দরজা খোলার পর তিনি যেটা দেখলেন সেটা দেখে তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য মনে হলো বন্ধ হয়ে গেল। তিনি দেখলেন সেই পুরো বাথরুমের ফ্লোরটা ব্লাডে ভরে আছে, শুধু রক্ত আর রক্ত। তিনি এই বিষয়টা দেখে এতটাই ঘাবড়ে যান যে তিনি তার স্ত্রীকে যে বলবেন ব্যাপারটা, সেটা তিনি বলতে পারছেন না। তিনি মাথাটা ঢুকিয়ে, অর্থাৎ বাথরুমের ভেতর তার মাথাটা ঢুকিয়ে বোঝার চেষ্টা করেন যে কি কারণে এত ব্লাড। মাথাটা ঢোকাবার পর তিনি যে দৃশ্যটা দেখেন সেটা হচ্ছে একটা 18 থেকে 20 বছর বয়সী একটা মেয়ে সেই বাথরুমের ফ্লোরে বসে সেই রক্ত পরিষ্কার করবার চেষ্টা করছে এবং এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে রনি ভাইয়ের দিকে। রনি ভাই এই দৃশ্যটা দেখার পর তিনি চিৎকার করে ওঠেন, কে কে আপনি, কে কে এখানে? তিনি যখন এই ধরনের যেভাবে চিৎকার করে উঠলেন, রনি ভাইয়ের স্ত্রীও দৌড়ে আসলেন। দৌড়ে আসার পর তিনি রনি ভাইকে বলছেন, কি করতেছো, কাকে কাকে জিজ্ঞেস করতেছো, কে আসছে? রনি ভাই তখন তার স্ত্রীকে বলেন, দেখো না যে পুরো ফ্লোর রক্তে ভরে গেছে, আর এই মেয়েটা এখানে কিভাবে আসলো আমাদের বাথরুমে? রনি ভাইয়ের স্ত্রী রনি ভাইকে বলেন যে কোথায়, এখানে তো কিছুই নাই। রনি ভাই অনেকটা রাগে তার স্ত্রীর দিকে ফেরান, মুখটা ফেরান এবং তার স্ত্রীকে বলেন যে দেখো না এখানে কি আছে। এই কথা বলে যখন তিনি নিজেও বাথরুমের দিকে তাকান, তাকাবার পর তিনি দেখেন কোথাও কোনো কিছু নেই, সবকিছুই আগের মতোই। এবার রনি ভাই একটা প্রচন্ড ধাক্কা খান। তার জীবনে তিনি কখনোই এই ধরনের সমস্যার মুখোমুখি হননি, বা এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি তার সাথে কখনোই ঘটেনি। রনি ভাইয়ের পুরো ব্যাপারটা হজম করতে খুব কষ্ট হলো। তিনি চিন্তা করছেন তিনি সে কেয়ারটেকার মহিলাকে জিজ্ঞেস করবেন যে আসলে কি সমস্যা। তিনি তার স্ত্রীকে নিয়ে
সেই ডাক বাংলো থেকে বের হয়ে সেই মহিলাকে খোঁজাখুঁজি করছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি দেখতে পান ডাক বাংলো থেকে একটু সামনেই একটা কুঁড়ে ঘরের মতো জায়গা, সেখানেই সেই মহিলা থাকে। সেই মহিলাকে রনি ভাই জিজ্ঞেস করে যে আসলে আন্টি এখানে কি কোনো সমস্যা আছে? কারণ আপনি আগের দিন আমাদের বলছেন যে সাবধানে থাকতে, আবার আমরা কয়েকদিন যাবত একটু প্যারানর্মাল ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। আজকে দেখলাম আমার পুরো বাথরুমে ব্লাডে ভরে গেছে, সেখানে একটা মেয়ে সে ব্লাড গুলো পরিষ্কার করতেছে। এই কথা শোনার পর সে বৃদ্ধ মহিলা বলে যে না, সে এরকম কোনো কিছুই জানে না, এটা হয়তো তাদের চোখের ভুল বা দেখার ভুল। রনি ভাই বুঝতে পারেন যে তিনি আসলে এই মহিলার কাছ থেকে কিছুই বের করতে পারবেন না। তিনি দেশে তার সেই ভাইকে ফোন দেন যিনি তাকে এই ডাক বাংলোর ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি তাকে বলেন যে তার কি আর কোনো জায়গায় কোনো সোর্স আছে কিনা থাকার মতো, কারণ তাদের আরো 2টা দিন এখানে থাকতে হবে। তো সেই বড় ভাই যেটা বলেন যে না, তার আর কোনো সোর্স নেই, তাকে হয়তো এখানেই থাকতে হবে। কারণ আরেকটা কাজ সে করতে পারে, সেটা হচ্ছে যে সেসব হোটেলে সে আরেকবার খোঁজ নিয়ে আসতে পারে, যদি কোনো রুম খালি হয় সেক্ষেত্রে তারা ডাক বাংলো ছেড়ে সেই রুমে চলে যেতে পারে বা সেই হোটেলে উঠতে পারে। রনি ভাইয়ের কাছে প্রস্তাবটা খুব ভালো লাগে, কিন্তু রনি ভাইয়ের আজকের রাতটা তো এখানেই কাটাতে হবে, এই ডাক বাংলোতেই কাটাতে হবে, যেটা তার কাছে খুব অসহনীয় মনে হচ্ছিল। তারপরে রনি ভাই চিন্তা করে যে একটা রাত তো কোনোভাবে কেটেই যাবে। যাই হোক, তারা রাতের খাবার নিজেদের সাথে নিয়ে এসেছিল। রাতের বেলা খাওয়ার দাওয়া করে তারা যখন ঘুমিয়ে পড়ে, ঠিক মাঝরাতে রনি ভাইয়ের ঘুম আবার ভাঙে। রনি ভাইয়ের ঘুম ভাঙার পর তিনি অবাক হয়ে লক্ষ্য করেন তার স্ত্রী তার পাশে নেই। তিনি তার স্ত্রীকে ডাকেন তার নাম ধরে, কিন্তু কোনো ধরনের সাড়া শব্দ পাচ্ছেন না। প্রথমে তিনি মনে করেন হয়তো সে বাথরুমে গেছে। অনেকক্ষণ শুয়ে থাকবার পর যখন তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছেন না, তখন তার একটু টেনশন হওয়া শুরু করে। তিনি বাথরুমে যান, বাথরুমে গিয়ে দেখেন যে না, তার স্ত্রী সেখানে নেই। তো তিনি তার রুম থেকে বের হন। বের হওয়ার পর তিনি তার স্ত্রীর নাম ধরে যখন বারবার ডাকছিলেন এবং যতবারই তিনি ডাকছেন ততবারই তিনি কোনো ধরনের সাড়া শব্দ পাচ্ছেন না। তিনি এবার প্যানিক করা শুরু করলেন যে এই বিদেশে এসে কি বিপদে পড়লাম। তিনি যখন ডাক বাংলোর বাইরে এসে দাঁড়ালেন, তখন তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী সেই ডাক বাংলোর যে মেইন গেট, অর্থাৎ ডাক বাংলোর পার করে ঠিক তার বাউন্ডারির যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে মাথা উপরে দিয়ে তাকিয়ে কি জানি দেখছে। রনি ভাইয়ের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ তার স্ত্রী খুব ভীতু প্রকৃতির মহিলা। এত রাতের বেলা এরকম একটা অজানা জায়গায় সে কোনোভাবেই আমাকে না জানিয়ে ঘর থেকে বের হবে না। সেই মেয়ে আমাকে না জানিয়ে ঘর থেকে বের হলো তো হলোই, একেবারে ডাক বাংলো পার করে মেইন গেটের সামনে এসে সে দাঁড়িয়ে আছে এবং উপরে তাকিয়ে সে কি দেখছে। রনি ভাই ধীরে ধীরে তার স্ত্রীর কাছে যান। যাওয়ার পর তিনি তার স্ত্রীকে যখন টাচ করেন, তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যান। তিনি তার স্ত্রীকে উঠিয়ে তার রুমে নিয়ে আসেন। তার স্ত্রীর যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। তার স্ত্রীকে তিনি যখন জিজ্ঞেস করেন যে তুমি কালকে রাতের বেলা কি করেছিলা, তার স্ত্রীর কিচ্ছু মনে নেই, তিনি কিছুই মনে করতে পারেন না। তাই রনি ভাই এই ব্যাপারটা নিয়ে আর তার স্ত্রীকে কিছু বললেন না এবং তিনি সেই দিনই সেই ডাক বাংলো ছেড়ে দিলেন এবং তিনি পরদিন বিভিন্ন হোটেলে খোঁজ নিলেন। কয়েকটা হোটেলে খোঁজ নেওয়ার পর যখন তিনি দেখলেন সেখানে রুম খালি নেই, আবার তারও আর ভ্রমণের যে ইচ্ছাটা ছিল বা যেই আগ্রহটা ছিল সেটাও চলে গেছে। তাই তিনি চিন্তা করেন তিনি আজকেই চলে যাবেন দেশে। যেই কথা সেই কাজ, তিনি তার স্ত্রীকে নিয়ে সেই দিনই প্লেনের টিকিট বুক করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসবার পর রনি ভাই বা রনি ভাইয়ের স্ত্রী এই কথাগুলো কাউকে ওরকম বলেনি, শুধু বলেছে যে তারা যে জায়গাটায় ছিল জায়গাটা খুব ভয়ের ছিল, জঙ্গলের মধ্যে ছিল। তো সবাই বলে যে না, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আসলা, সবাই তো ওই শহরে গেলে এরকম কোনো জায়গায় থাকে না, খুব ভালো ভালো জায়গায় থাকে, তোমরা একটা অন্যরকম ভাবে থাকলা। যাই হোক, ভালো খারাপ না। রনি ভাইয়ের স্ত্রীও হয়তো ব্যাপারটা এভাবেই নিয়েছিলেন, কিন্তু কয়দিন পর থেকেই রনি ভাইয়ের স্ত্রীর ভেতর একটা অদ্ভুত ধরনের
ব্যাপার সবাই লক্ষ্য করে। সেটা হচ্ছে রনি ভাইয়ের স্ত্রী মোটামুটি চঞ্চল মহিলা। তিনি সবার সাথেই খুব ভালোভাবে কথা বলেন, আড্ডাবাজ মহিলা বলতে আমরা যেটা বুঝি সেরকম। কিন্তু এই ট্যুরের পর রনি ভাইয়ের স্ত্রীর ভেতর একটা পরিবর্তন যেটা আশেপাশে সবাই দেখলেন, সেটা হচ্ছে মহিলা খুব চুপচাপ হয়ে গেল। মহিলাকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তিনি আর 1 ওয়াক্ত নামাজও পড়ছেন না, মানে 1 ওয়াক্তেরও তিনি নামাজ আদায় করছেন না। রনি ভাইয়ের মা যখন তার স্ত্রী বা রনি ভাইয়ের স্ত্রীকে বললো যে তুমি নামাজ পড়তেছো না কেন, তিনি তার শাশুড়িকে বলেন যে হ্যাঁ মা পড়বো, কিন্তু এই কথা বলে তিনি চলে যান, কিন্তু আসলে তিনি নামাজ পড়েন না, যেটা বেশ কিছুদিন পর সবাই খেয়াল করে। একদিন রাতের বেলা রনি ভাই যখন ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন তার স্ত্রী তার পাশে নেই। অনেকক্ষণ ওয়েট করবার পর যখন তিনি দেখছেন তার স্ত্রী আসছে না, তখন তার মনের ভেতর একটা একটা সম্ভাবনা বা একটা ভয় কাজ করা শুরু করে। তিনি তার বেড থেকে বের হওয়ার পর তিনি তার রুমের দরজাটা খুলে বের হলেই হচ্ছে ডাইনিং, এবং সেই ডাইনিং এই তাদের ফ্রিজটা আছে। তিনি যখন তার রুমের দরজাটা খুললেন, খোলার পর তিনি দেখতে পাচ্ছেন যে ডাইনিংটা আলোকিত, ফ্রিজের আলোয় আলোকিত, এবং তিনি দেখছেন তার স্ত্রী ফ্রিজের সামনে বসে ডিপ ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস বের করে খাচ্ছে। ব্যাপারটা এতই অস্বাভাবিক যে রনি ভাই তার স্ত্রীকে যে ডাক দিবেন যে এই তুমি কি করছো, সেই ডাক দেবার ক্ষমতা তার ছিল না। তিনি হয়তো সেখানে 10 মিনিটের মতো সেখানে দাঁড়িয়েছিলেন, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন কত নৃশংসভাবে, কত বিশ্রীভাবে তার স্ত্রী সেই কাঁচা মাছ মাংসগুলো কচকচ করে চাবিয়ে খাচ্ছে। মনে হচ্ছে সে এত ক্ষুধার্ত, যেটা কোনোভাবেই সম্ভব না। আর একটা মানুষ কিভাবে কাঁচা মাছ মাংস খায়? এক পর্যায়ে রনি ভাই চিৎকার করে ওঠেন তার স্ত্রীর নাম ধরে। ঠিক সে সময় তার স্ত্রী তার দিকে যেভাবে তাকায়, সেই চাহনি দেখে রনি ভাই শিউরে ওঠেন। তিনি দেখেন তিনি যে মেয়েটাকে তার স্ত্রী হিসাবে চেনেন, এটা সেই মেয়ে না। এই মেয়েটার চেহারাটা বিদেশিদের মতো, কিন্তু পরে আছে তার স্ত্রীর জামা কাপড়ই। তিনি যখন আবার একটা চিৎকার দেন এবং সেই চিৎকারে যখন বাসার সবাই চলে আসে, তখন সবাই যখন এসে দেখে সিচুয়েশনটা, তখন সবাই একটু ঘাবড়ে যায়। কিন্তু সে সময় কিন্তু রনি ভাইয়ের স্ত্রীর চেহারা তার আগের মতোই হয়ে গিয়েছিল। কিন্তু রনি ভাই যখন প্রথম তার স্ত্রীর চেহারা সে ফ্রিজের আলোতে দেখে, যেখানে বসে সে কাঁচা মাছ মাংস খাচ্ছিল, তখন তার কাছে মনে হচ্ছিল এই মেয়ের চেহারাটা, অর্থাৎ তার পরিচিত তার স্ত্রীর চেহারা না। কিন্তু এখন তার কাছে তার স্ত্রীর চেহারাই মনে হচ্ছে, বা তার স্ত্রী মনে হচ্ছে। তিনি এই কথাগুলো তার বাবা মাকে বলেন। তার বাবা মা বুঝেন যে হয়তো এই ধরনের কোনো সমস্যা হইতে পারে, কারণ তারা ধার্মিক ফ্যামিলি ছিল, তারা এইসব বিষয় সম্পর্কে জানতেন। সেদিন রাতের বেলা কিছু করা সম্ভব হয়নি। পরদিন সকালবেলা রনি ভাইয়ের এক চাচা এক হুজুর নিয়ে আসেন। সে হুজুর আসার পর সে হুজুর যখন রনি ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করছিলেন গতকাল রাতের ঘটনা, রনি ভাইয়ের স্ত্রী বললেন যে তার কোনো কিছুই মনে নেই। কিন্তু রনি ভাইয়ের স্ত্রী এই কথাও বলেন যে এতজন লোক যেহেতু বলছে, তাহলে ব্যাপারটা মিথ্যা না, হয়তো আমি এরকম করতে পারি। কিন্তু খোদার কসম, তিনি কসম কেটে বলেন যে তার কোনো কিছুই মনে নেই, এবং কিছুদিন যাবৎ তার মনে হচ্ছে কেউ তার সাথে কথা বলছে, এবং কোন ভাষায় কথা বলছে তিনি সেটা জানেন না, কিন্তু কিছু একটা তার সাথে কথা বলছে, এবং সেটা হয়তো কোনো মেয়ে। তিনি চিন্তা করছিলেন প্রথম যে হয়তো এটা তার মনের ভুল। কিন্তু তিনি আরেকটা বিষয় বলেন, সেটা হচ্ছে মেয়েটা যখন কথা বলে তার সাথে যখন কথা বলে, ঠিক তখন তিনি একটা সম্মোহিত হয়ে যান, অর্থাৎ তিনি একটা সম্মোহনের মধ্যে পড়ে যান। ব্যাপারটা বেশ কয়েকদিন যাবতই হচ্ছে। তখন সে হুজুর বলেন যে আমি আরেকজনকে নিয়ে আসব, তিনি হয়তো কোনো কিছু করলেও করতে পারেন, আমি যা শোনার শুনে গেলাম। এর পরের দিন, অর্থাৎ সেই দিন যে হুজুর এসে দেখে গেলেন, তার পরের দিনের ঘটনা, ওই দিন রাতের বেলা আর কোনো সমস্যা হয়নি। পরের দিন এক বয়স্ক লোক, সে লোকের দাড়ি নেই, তার চেহারায় কোনো দাড়ি বা মোশ কিছুই নেই, কিন্তু খুব বৃদ্ধ লোক, এবং বোঝা যায় যে সে একজন পরহেজগার লোক। সেই লোককে নিয়ে আসবার পর সেই লোক যখন রনি ভাইয়ের স্ত্রীকে
জিজ্ঞেস করছিলেন বিভিন্ন কথা, তখন রনিভার স্ত্রী তার মতো করে উত্তর দিচ্ছিলেন। তখন এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকটা রনিভার স্ত্রীকে বলে, দেখি তোমার মা, দেখি মা তোমার হাতটা দেখি। তখন রনিভার স্ত্রী তার একটা হাত তার দিকে এগিয়ে দেন। তখন সে লোকটা বলে, এভাবে না, উল্টা করে দাও, অর্থাৎ হাতের যে তালু সেটা থাকবে নিচে। তো রনিভার স্ত্রী ঠিক সেভাবেই তার হাতটা সে হুজুরের দিকে বাড়িয়ে দিলেন, এবং বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই সে হুজুর তার ছোট আঙ্গুলটা, একেবারে কনিষ্ঠ আঙ্গুলটা যেটা, সেই আঙ্গুলের নখ চেপে ধরেন। নখ চেপে ধরার সাথে সাথে সেই স্ত্রী একটা চিৎকার দেন, এবং সবাই লক্ষ্য করেন যে তার গলা দিয়ে যে চিৎকার বেরোচ্ছে বা তিনি যেভাবে হিংস্র আচরণ করছেন, সেটা কোনোভাবেই রনিভার স্ত্রী হতে পারেই না। এক পর্যায়ে সবার চোখের সামনে সেই মহিলার, অর্থাৎ রনিভার স্ত্রীর চোখ পুরোপুরি লাল হয়ে গেল, এবং তিনি বিভিন্ন ভাবে আক্রমণের চেষ্টা করছিলেন হুজুরকে, কিন্তু কোনো একটা কারণে সে বেশ কিছু করতে পারছিল না। তখন সেই হুজুর বলেন যে এর ভেতরে খুব খারাপ একটা জিন চলে এসেছে। এই জিনটা এসেছে সেই ডাক বাংলো থেকে। সেই জিনটা ওই ডাক বাংলোতেই থাকতো। সে প্রথমে রনিকে কাবু করতে চেয়েছিল, কিন্তু রনিকে সে কাবু করতে পারেনি। কিন্তু রনির স্ত্রীর শরীরে ঢোকাটা তার জন্য খুব সহজ ছিল, তাই সে রনির স্ত্রীর শরীরে ঢুকি এখানে চলে এসেছে। এক পর্যায়ে সেই মহিলা, অর্থাৎ রনিভার স্ত্রীর ভেতর যেই জিনটা আছে, সে আরবিতে বিভিন্ন কথা বলা শুরু করে। উপস্থিত কেউ কিচ্ছু বুঝছিল না, একমাত্র সে হুজুর ছাড়া। এবং সে হুজুরও সেই মহিলার সাথে আরবিতেই বিভিন্ন বার্গেনিং করছিল, যেটা সবাই বুঝছিল যে হয়তো এটা বার্গেনিং এর কোনো অংশ। একটা পর্যায়ে সে হুজুর বলেন যে মরিচ এবং সরিষা সরিষা নিয়ে আসার জন্য, এবং সেই মরিচ সরিষা দিয়ে তারা একটা রিচুয়াল করেন, একটা ধোঁয়ার মতো তৈরি করেন, এবং সেই ধোঁয়া যখন সেই নাকে দেয়, অর্থাৎ সেই রনিভার স্ত্রীর নাকে দেয়, তখন রনিভার স্ত্রী পাগলের মতো চিৎকার করা শুরু করে, এবং এক পর্যায়ে নিজের মাথা ফ্লোরে বাড়ি দেওয়ার চেষ্টা করে। তখন সে হুজুর বলেন যে ওর মাথাটা পেছন থেকে কেউ ধরে রাখো, যাতে ও নিজের ক্ষতি নিজে না করতে পারে। তখন সবাই এসে তাকে ধরে, যাতে সে নিজের ক্ষতি নিজে না করতে পারে। এক পর্যায়ে রনিভার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর সে হুজুর বলেন যে এর ভেতরে যে জিনটা আছে সে অনেক বছর যাবতই অভুক্ত, সে অনেক বছর যাবতই কোনো মানুষের উপর আসর করতে পারেনি, এবং সে খুব খারাপ জাতের জিন। এবং আপনারা যে ডাক বাংলোতে গিয়েছিলেন, সেই ডাক বাংলোটা তার খোঁজ নিয়ে দেখেন, পরিত্যক্ত, এবং সেখানে কেউ থাকে না। রনি ভাই হুজুরকে এগিয়ে দিয়ে গেলেন, এবং হুজুর বললেন যে তিনি পরদিন সকালবেলা আসবেন, আজকের রাতে তার স্ত্রীকে যাতে একটা রুমের ভেতর বন্ধ করে রাখা হয়, কারণ এখন এই জিনটা রনি ভাইয়ের স্ত্রীকে আসতে দেবে না, সেই প্রকট ভাবে শরীরের ভেতর বিরাজ থাকবে। যাই হোক, তার কথা মতো রনি ভাইয়ের স্ত্রীকে একটা ঘরের ভেতর আটকে রাখা হলো, এবং রনি ভাইয়ের স্ত্রীর বাবা মাকেও খবর দেওয়া হলো যে আপনাদের মেয়ের এই অবস্থা, তারাও চলে আসেন। রনি ভাই যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি চলে যান তার সেই বড় ভাইয়ের কাছে, যে বড় ভাই তাকে ডাক বাংলোর ঠিকানাটা দিয়েছিল। তিনি যখন তার বড় ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আমার তো ওই ডাক বাংলোতে যাওয়ার পরে এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, বা আমার স্ত্রী এখন এই ধরনের অসুস্থ, তখন সেই লোকটা বলে যে কি বলিস, এত খারাপ অবস্থা? পরে বলে, তোরা কোন ডাক বাংলোতে ছিলি? তো আমরা যেটা বললাম সেটাই তো, এই তো নাম নাকি? হ্যাঁ ভাই, এটাই তো নাম। পরে উনি নেটে সে ডাক বাংলোর ছবি যখন রনি ভাইকে দেখান, রনি ভাই অবাক হয়ে যান, কারণ ছবি তো এটা না। সেই লোক বলে, অর্থাৎ সে বড় ভাই বলে যে এই ছবি এটা না, মানে তো আমি এই ডাক বাংলোর ব্যবস্থা করে দিয়েছিলাম। রনি ভাই ছবিতে যে ডাক বাংলোর ছবিটা এখন দেখছেন সেটা মোটামুটি আধুনিক, এবং চারপাশে নাম ফলক টলক সবকিছুই আছে, কিন্তু তিনি যেটাতে গিয়েছিলেন সেটার ভেতরে এরকম কিছুই ছিল না। তাহলে তিনি কোথায় গেছেন? তিনি রোড নাম্বার, বাড়ি নাম্বার, বা ওই যেসব যে ঠিকানাটা বলা হয়েছিল সেই ঠিকানাও মিলিয়ে দেখলেন, একই ঠিকানা, একই রোড নাম্বার, বাট তার বড় ভাই তাকে ডাক বাংলোর যে ছবি দেখাচ্ছে সেটার সাথে তিনি এবং তার স্ত্রী যে ডাক বাংলোতে থেকে এসেছেন সেটার কোনো ধরনের মিলই নেই।
রনি ভাইয়ের মাথা কাজ করছিল না আসলে কি হচ্ছে। যাই হোক, পরদিন সকালবেলা সে হুজুর ফজরের নামাজের পরপরই চলে আসে। সে হুজুর আসবার পর সে হুজুর যখন রনি ভাইয়ের স্ত্রীর সাথে আবার সেই রিচুয়াল শুরু করলেন, রিচুয়াল শুরু করবার এক পর্যায়ে তিনি একটা কালো মোরগ নিয়ে আসতে বলেন, যেটা যেটা তার ব্যবস্থা রনি ভাইকে আগেই বলে রেখেছিলেন যে কালকে আমি যখন আসবো একটা কালো মোরগ তোমরা রেডি করে রেখো। এবং সেই কালো মোরগটা নিয়ে আসা হয় এবং কালো মোরগটা রনি ভাইয়ের স্ত্রীর চোখের সামনে এক কোপে সেই মোরগের মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হয় এবং সাথে সাথে রনি ভাইয়ের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যান। এর কিছুক্ষণ পর রনি ভাইয়ের স্ত্রীর মুখে যখন পানির ছিটা দিয়ে তার জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরাবার পর রনি ভাইয়ের স্ত্রী স্বাভাবিক। তখন সে হুজুর রনি ভাইয়ের স্ত্রীকে একটা তাবিজ দেয় এবং বলেন যে এই তাবিজটা সহজে শরীর থেকে না খুলতে, এবং বলেন তার শরীরে যে জিনটা ছিল সেই জিনটা এখন নেই, সেই জিনটা মারা গেছে। কিন্তু এসব জিনেরও অনেক আত্মীয় স্বজন থাকে। এটা হলেও হতে পারে যে হয়তো তার কোনো আত্মীয় স্বজন তার খুনের বদলা নেওয়ার জন্য আবার আসলো। তারা আবার যদি আবারও আসে, এসে যাতে কোনো ক্ষতি না করতে পারে এজন্য রনি ভাইয়ের স্ত্রীকে তিনি এই তাবিজটা দিয়েছেন এবং রনি ভাইয়ের স্ত্রীকে তিনি বিভিন্ন আমল করার কথা বলে যান। রনি ভাইয়ের স্ত্রী খুবই ভয় পেয়েছিলেন। পরে সেই ভদ্রলোক রনি ভাইয়ের স্ত্রীকে বোঝান যে আসলে আমরা যারা এই পৃথিবীতে বাস করি আমাদের সাথে তো আরেকটা জাতীয় বাস করে, আমরা হয়তো তাদের দেখি না, বা যখন আমাদের সাথে তাদের একটা কন্ট্যাক্ট হয় সেটা খুব ভয়ের হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সারা জীবনও এই ধরনের অভিজ্ঞতা হয় না, আর পৃথিবীতে এমন কিছু অভাগা মানুষ আছেন যাদের সাথে এই ধরনের অভিজ্ঞতা হয়। ধরে নাও মা এটা তোমার কপালে ছিল, কিন্তু তার জন্য তোমার ভয় পেলে চলবে না। এইভাবে বিভিন্ন কথাবার্তা বলার পর এক পর্যায়ে রনি ভাইয়ের স্ত্রী শান্ত হন এবং সে হুজুর চলে যান। যাই হোক, এরপর আর রনি ভাই বা রনি ভাইয়ের স্ত্রী বা রনি ভাইয়ের ফ্যামিলির সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তারা এখন ভালো আছেন। ধন্যবাদ। এতটুকুই ছিল ঘটনা। আফজাল ভাইকে অনেক ধন্যবাদ রনি ভাইয়ের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আজকে এটাই ছিল আমাদের এপিসোডের ঘটনা। আপনারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই storytelling@gmail.com, storytelling@gmail.com এখানে আপনাদের ঘটনাটি পাঠিয়ে দেবেন। ভয়েস রেকর্ড করা লাগলে ভয়েস রেকর্ড করেও আপনারা storytelling@gmail.com এই ঠিকানায় বা ইমেইলে আপনাদের ঘটনাটি মেইল করে দিতে পারেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাতে আমরা সাহস পাই, উদ্দীপনা পাই, কাজ করবার এনার্জি পাই। ধন্যবাদ সবাইকে। আশা করি সামনে আরো ভালো এবং বড় একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।